সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট তাসমিয়া নুহি আহমেদ। আমাদের বাংলাদেশ অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার জন্য একটি অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোভিড-19 বাস্তবতায় বৈদেশিক বিনিয়োগ বিশ্বে বাংলাদেশের অবস্থান। তো এই আলোচনার বিষয়বস্তু এটা নির্ধারণ করার জন্য একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আসলে আমি আমার দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। যে আমরা বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে ইদানিং শুনতে পাচ্ছি, একটা খবর শুনতে পাচ্ছি যে চায়না থেকে বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বের হয়ে আসার চেষ্টা করছে, এবং এই রিলোকেশনের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে একটা সম্ভাব্য ডেস্টিনেশন হিসেবে মিডিয়া রিপোর্টস গুলো বলছে। তো যদি এই ঘটনাটা যদি সত্যি হয়, বড় বড় প্রতিষ্ঠানগুলো যদি সত্যি বের হয়ে আসতে চায়, তাহলে বাংলাদেশেরও এই প্রতিষ্ঠান মানে এই ইনভেস্টমেন্ট গুলোকে অ্যাট্রাক্ট করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করবার জন্যই আমাদের আজকের এই আয়োজন। তো আজকের এই আলোচনায় আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। প্রথমে আমরা চলুন ওনাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন মিস্টার নাভাস চন্দ্র মণ্ডল, অতিরিক্ত সচিব, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটাকে আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডা নামে চিনি। এবং আরো আছেন ডক্টর রুমানা ইসলাম, প্রফেসর অফ ল, ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ঢাকা। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। আমরা তাহলে মূল আলোচনা শুরু করে দিই। ধন্যবাদ। প্রথমে মিস্টার নাভাস চন্দ্র মণ্ডল, আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে আমরা সবাই কিন্তু একটা র্যাঙ্কিং ইন্ডেক্স সম্পর্কে জানি, দ্যাট ইজ ইজ অফ ডুইং বিজনেস। সেই র্যাঙ্কিং ইন্ডেক্সে 2020 সালে 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 168তম। কিন্তু আমরা ঠিক 11 বছর আগে 2010 সালে আমাদের অবস্থান ছিল 119 নম্বরে। তো আমরা দেখতে পাচ্ছি এই 11 বছরে আমরা র্যাঙ্কিং ইন্ডেক্সে আরো নিচে নেমে গিয়েছি। তো আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে এই যে পিছিয়ে যাচ্ছি, এই পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে আপনি কোন কারণগুলো মনে করেন, কেন আমরা র্যাঙ্কিং ইন্ডেক্সে পিছিয়ে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে, এবং এই আয়োজনের জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের যে বিনিয়োগ, যে সম্ভাবনা এবং বাংলাদেশ কি চিন্তা ভাবনা করছে এই বিষয়ে আজকে একটা চমৎকার সময় আপনি এই আয়োজন এবং আমাদের বক্তব্য নিচ্ছেন, এই জন্য ধন্যবাদ জানাই। প্রথমত একটা চমৎকার প্রশ্ন করার জন্য যে ইজ অফ ডুইং বিজনেসে আপনি যদি মাইকটা কাছে নিতেন, আমাদের দর্শকরা হয়তো কথাটা ঠিক মতো শুনতে পাবেন। একটু মাইকটা কাছে নিয়ে বললেন। 2020 সালে আপনি ঠিকই বলেছেন যে ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশের অবস্থান 199টি দেশের মধ্যে 168। এর আগের বছর অর্থাৎ 2019 সালে এই অবস্থান ছিল 176, অর্থাৎ আমরা 8 ধাপ উন্নতিতে এসেছি। এবং আমাদের লক্ষ্য হলো 2021 সালের মধ্যে আমরা 2 অঙ্কের নিচে, মানে 100-র নিচে আমাদের অবস্থান আমরা নিয়ে আসব। এই লক্ষ্যে বিডা অর্থাৎ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অন্যান্য সকল সহযোগী প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে 2010 সালে বাংলাদেশের অবস্থান 119 ছিল, 11 বছর পরে কেন 168তে নেমে এসেছে? অর্থাৎ অবস্থানটা আমরা আরো নিচে এসেছি 119 থেকে। এটা সংখ্যায় বড় হলে আসলে তো এটা নিচে চলে আসা, তাই না? কিন্তু আমার যেটা মনে হয়, আপনি হয়তো জানেন অথবা প্রফেসর রুমানা উনি ভালোভাবে জানবেন যে 2010 সালে ইজ অফ ডুইং বিজনেসের যে মাপকাঠি ছিল, ক্রাইটেরিয়া গুলো ছিল, সেটার পদ্ধতিটা একটু ভিন্ন ছিল। পরবর্তীতে কিন্তু এই পদ্ধতিটি পরিবর্তিত হয়, সম্ভবত এটা 14-15-তে এসে, এবং পরবর্তীতে এই যে ক্রাইটেরিয়া এটা পরিবর্তিত হওয়ার ফলে র্যাঙ্কিংটা ভিন্নভাবে কিন্তু পরিমাপ করা হচ্ছে। যে কারণে 2010 সালের যে পরিমাপ
আর বর্তমানের যে পরিমাপ এটা কিন্তু এক নয়। মানে মাপকাঠিটা এটা ভিন্ন বোধহয় হয়েছে। আপনারা জানেন, যে কারণে ওইটার সঙ্গে এইটা ওইভাবে তুলনামূলক নয়। আমরা পিছিয়ে আছি এটা ঠিক, যে 199টি দেশের সঙ্গে, যেখানে ভারত 65 বা তার কাছাকাছি, সেই ক্ষেত্রে বাংলাদেশ 168তে। সুতরাং আমাদের আরো এগিয়ে যাওয়া উচিত ছিল, যেটা নানাবিধ কারণে এটা হয়নি। আমি আপনি সেই এটাও কারণটাই জানেন যে জানি। 2018 সালে আমরা ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট করেছি, এবং 2000 আহ 2020 সালের ফেব্রুয়ারিতে আমরা ওয়ান স্টপ সার্ভিস এটা চালু করেছি, এবং টোটাল 154টা সার্ভিসের 18টা শুধু বিডা থেকেই আমরা এখন অনলাইনে ওএসএসএস পদ্ধতিতে দিচ্ছি, এবং আমাদের লক্ষ্য হলো 2020 সালের মধ্যে অন্যান্য সার্ভিসগুলো অনলাইনে নিয়ে আসা। এবং এটি হয়ে গেলে অবশ্যই আমাদের যে সার্ভিসগুলো, এটা আমরা যেমন দ্রুততার সঙ্গে দিতে পারবো, তেমনি র্যাঙ্কিং এর ক্ষেত্রেও কিন্তু উন্নয়নের ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে আমরা আশা করছি যে র্যাঙ্কিং এর ক্ষেত্রেও আমাদের উন্নয়ন ঘটবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি যদি একটু সামারিটা বলি, যে তার মানে আমরা 2021 সালের মধ্যে আমরা 2 ডিজিটের নিচে নেমে আসতে চাচ্ছি, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের একটা ওয়ান এটা স্টপ, আমাদের লক্ষ্যমাত্রা। এটা আমাদের লক্ষ্য। আরেকটা আমাদের ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট হয়েছে, যে অ্যাক্টের মাধ্যমে আমরা একসাথে যেন আমাদের ইনভেস্টরদেরকে সেবাগুলো দিতে পারি, সেই ক্ষেত্রে এটা আমাদেরকে হেল্প করবে। তো এখানে আমার একটা প্রশ্ন থেকে যায়, যে আমাদের দেশে যখন কোনো ইনভেস্টর আসেন, ফরেন ইনভেস্টর আসেন, তার কিন্তু তার বিজনেস রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস পরিচালনা করা পর্যন্ত অনেকগুলো অনুমোদনের দরকার হয়। যেমন আমি যদি কয়েকটা নাম বলি, এর মধ্যে যেমন আসে কোম্পানি রেজিস্ট্রেশন, তার জমির ব্যবস্থা করা, বিদ্যুতের ব্যবস্থা করা, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো এই এতগুলো অনুমোদন, এর মধ্যে আপনি 18টার কথা বললেন। তো এই অনুমোদন গুলো কি সবগুলো আমরা একটা জায়গা থেকে ওনারা নিতে পারবেন বলে আপনি মনে করেন? ধরেন একজন ইনভেস্টর ঢাকাতে হ্যাঁ, নামতে আপনি চাচ্ছে, যে কটা ওনার যে জন্য কি কটা সবগুলো নাম এভেলেবল হবে? করেছেন এগুলো নিতে পারবেন। আচ্ছা, আমি যেগুলো নাম বলেছি সেগুলো নিতে আপ- পারবে। আর হ্যাঁ, এডিশনাল সেগুলো কি নিতে আছে, পারে, যেগুলো তার কারণ ওনারা আপনি নিতে হলে জানেন অন্যান্য কোথায় যেতে হবে? টিআইএন সার্টিফিকেট এটা এক দিয়ে নিয়েই হয়ে যায়। হুম, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে এক ক্লিকে এটা হয়ে যায়। হুম, এবং রেজিস্ট্রেশন এখানে কিন্তু নির্ধারিত একটা সময় দেওয়া আছে। কোনো দেশেই সব সার্ভিস কিন্তু একদিনে হয় না, হুম, কারণ বিভিন্ন প্রকার সার্ভিসের জন্য বিভিন্ন সময় বেঁধে দেওয়া আছে। আমাদের এখানেও ঠিক অনুরূপভাবে বেঁধে দেওয়া আছে। কোম্পানি আইনে জি, আপনার প্রথম নেম ক্লিয়ারেন্সের আগে কোম্পানি রেজিস্ট্রেশন যেটা, সেটা কিন্তু একদিনে হতে পারে। এরপর নেম ক্লিয়ারেন্সের পরে যেটা, এখানে একটু বেশি সময় লাগে। তো এই সময়ের ভিতরেই কিন্তু ওনারা পেয়ে যান, এবং এই সার্ভিসগুলো এক দরজার মাধ্যমেই কিন্তু করা সম্ভব। এছাড়া বিদ্যুৎ সংযোগের ব্যাপারেও কিন্তু আপনি জানেন যে বিদ্যুৎ আহ, বিভাগ ইতিমধ্যেই তারা কিন্তু প্রয়োজনীয় সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করেছে, এবং 28 দিনের ভিতর তারা কিন্তু কানেক্ট করার ব্যাপারে তারা কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এই ব্যবস্থা কিন্তু হয়ে আছে, এবং অলরেডি এই ব্যাপারে তারা সার্কুলারও করেছে। আচ্ছা, আমার একটু মানে আমাকে মাফ করবেন যদি কোনো ভুল প্রশ্ন করে থাকি। সেটা হচ্ছে যে আমি একটা জিনিস জানতে চাই, যে আমরা জানি যে কোম্পানি ইনকর্পোরেশনের সময় ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং একটা বিশাল ইস্যু হয়ে যায়। তো বিকজ ওই আপনার পেইড আপ সাবস্ক্রিপশনের অ্যামাউন্টটা আসতে হবে, তারপরে তাকে কোম্পানি রেজিস্ট্রেশনে যেতে হবে। তো এই বিষয়টাতে, এই যে ব্যাংকিং এর এই ইস্যুটাতে আপনারা কিভাবে করে সহায়তা দেন ইনভেস্টরদেরকে? ব্যাংক ব্যাংক প্রথমত এসে যে কোনো একটা নামে কিন্তু উনি ওনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। মানে এটা কি পার্সোনাল ব্যাংক পরবর্তীতে অ্যাকাউন্ট হয়? যখন কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে যায়, হুম, হুম, হ্যাঁ, কোম্পানি যখন রেজিস্ট্রেশন হয়ে যায় হুম। তখন কোম্পানির নামে ওই হিসাবটি ওইভাবে ট্রান্সফার হয়ে যেতে পারে। এতে কোনো তো সমস্যা হওয়ার পার্সোনাল কথা যে না, ব্যাংক এবং অ্যাকাউন্ট হয়, হয় বলেও সেখানে আমার কি পেইড জানা আপ নেই। সাবস্ক্রিপশন অ্যামাউন্টটা চলে আসতে পারে? জি, জি, যখন কোনো একটু ব্যক্তি ইনভেস্টর কাইন্ডলি রিপিট আসেন, করবেন। উনি যখন একটা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, সেখানে কি ওনার কোম্পানি পেইড আপ সাবস্ক্রিপশন অ্যামাউন্টটা চলে আসতে পারে? হ্যাঁ, এখানে বিষয়টি পার্সোনাল অ্যাকাউন্ট নয়, এটা হচ্ছে কোম্পানির অ্যাকাউন্ট। হুম, কোম্পানির অ্যাকাউন্টটা হতে হবে যখন উনি কোনো কোম্পানি ওপেন করতে চান, তখন যে কোনো নামে একটা যে কোনো নেম নামকরণ ক্লিয়ারেন্স করে একটা অ্যাকাউন্ট সার্টিফিকেট নিয়ে। খুলবেন। হ্যাঁ, এরপর কোম্পানি যখন ফাইনালি রেজিস্ট্রেশন হয়ে যায়, তখন ওই নামে কোম্পানির যে অ্যাকাউন্ট জি, সেটি ট্রান্সফার হয়ে যাবে। বুঝতে পারি। অনেক ধন্যবাদ ম্যাম, মিস মাধুর চন্দ্র মন্ডল।
ডক্টর রুমানা ইসলাম ম্যাডাম, আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে আমরা যেটা প্রথমেই বললাম যে চায়না থেকে বড় বড় ইনভেস্টররা রিলোকেট করার চিন্তা ভাবনা করছে, যদিও আমাদের কাছে কনক্লুসিভ কোনো লিস্ট নেই যে কারাই আসলে রিলোকেট করবে, বাট একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং কোভিড 19 বাস্তবতায় আসলে যে কোনো সম্ভাবনাকে আমাদেরকে মানে যত তাড়াতাড়ি আমরা আমাদের জন্য নিয়ে আসতে পারি ততই আমাদের জন্য ভালো। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই এই সময়টাতে ফরেন ইনভেস্টমেন্ট যেন আমাদের বাড়ে এবং এই সম্ভাবনা থাকলে সেটাকে যেন আমরা নিতে পারি, সেটার জন্য বাংলাদেশের এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি? Thank you, Tasmia, for your question and thanks for the invitation. Crew, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে যারা বিভিন্ন ফরেন ইনভেস্টররা আছে তারা কনসিডার করছে যে চায়না থেকে তারা রিলোকেট করবে এবং এটা বেশ বড় করেই আর কি বিভিন্ন নিউজে আসছে এবং এটা অ্যাকচুয়ালি কতখানি সত্যি হবে সেটা একমাত্র সময় বলে দেবে, কারণ চায়না থেকে যখন রিলোকেট করতে চাইবে আই এম প্রিটি শিওর যে চাইনিজরাও অবভিয়াসলি উইল টেক ডিফারেন্ট আদার স্টেপস যে যাতে করে ওই ইনভেস্টমেন্টটা তাদের সেখানেই থাকে। বাট যেহেতু এটা একটা পসিবিলিটি অ্যান্ড দিস ইজ রে অফ যে একটা যারা বিশেষ করে বাংলাদেশ এবং বাংলাদেশের মতো যে দেশগুলো আছে তারা অবশ্যই এটা অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে এবং সেই দিক থেকে যদি আমরা দেখতে চাই তাহলে পরে দেখা যাচ্ছে there are different issues, যেমন ইতিমধ্যে আমরা যদি নিউজ ফলো করে থাকি চায়না এবং আমেরিকার সম্পর্ক বিভিন্ন কারণে অলরেডি অনেক খারাপ অবস্থায় আছে এবং সেই ক্ষেত্রে একটা বড় পসিবিলিটি হচ্ছে যে আমেরিকান কোম্পানিগুলো চায়না থেকে তাদের বিজনেস রিলোকেট করতে পারে বা হয়তো করবে। তো সুতরাং সেই বিজনেসটাকে ধরার জন্য বাংলাদেশের সাথে আরো যারা কম্পিটিশনে মানে ইটস আ লং রেস অফ কম্পিটিশন এবং তার মধ্যে অবশ্যই আমরা যাদের নাম উল্লেখ করতে পারি বিশেষ করে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া, মায়ানমার, এই দেশগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে সেই ইনভেস্টমেন্টটাকে তারা কিভাবে করে তাদের নিজেদের দেশে নিয়ে আসা যায় এবং সেইটাকে লক্ষ্য রেখে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দেশ অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে। যেমন আমি ইন্ডিয়ার উদাহরণ দিতে পারি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অলরেডি চাইনিজ ইনভেস্টররা যে তাদের এখানে আসতে পারে ওয়ান্স দিস প্যান্ডেমিক ইজ ওভার, দে হ্যাভ টেকেন ডিফারেন্ট ইনিশিয়েটিভস, তার মধ্যে ডেডিকেটেড চাইনিজ ইনভেস্টরদের জন্য স্পেশালাইজড ইকোনমিক জোন করা থেকে তাদের রেগুলেটরি যে চেঞ্জেস গুলো আছে সেটা আনা থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ অলরেডি তারা নিতে শুরু করেছে এবং এই ক্ষেত্রে অবভিয়াসলি ভিয়েতনাম উইল বি আ ভেরি গুড কম্পিটিটর অ্যান্ড স্পেশালি ভিয়েতনাম যেভাবে করে এই কোভিড-19 সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে দ্যাট অবভিয়াসলি হ্যাড গিভেন আ ভেরি গুড ইমপ্রেশন টু দ্য ওয়ার্ল্ড যে ভিয়েতনাম যখন এরকম একটা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে তার মানে হচ্ছে ফরেন ইনভেস্টররা সেখানে গেলে দে উইল হ্যাভ আ গুড এনভায়রনমেন্ট টু কন্ডাক্ট দেয়ার বিজনেসেস। তো সেই ক্ষেত্রে ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলো বাংলাদেশের সাথে কম্পিট করবে সেই ফরেন ইনভেস্টরদেরকে গ্র্যাব কিভাবে করে নিজের দেশে নিয়ে আসা যায় সেজন্য। এখন বাংলাদেশের কি করণীয় সেটা বাংলাদেশে যেটা করতে পারে সেটা হচ্ছে অন্যান্য দেশগুলা যে অফার গুলা দিবে এই চাইনিজ ইনভেস্টরদের বা যদি চাইনিজ ইনভেস্টর নাও বলি অন্যান্য ফরেন ইনভেস্টররা যারা আসবে অবশ্যই আমাদেরকে এর থেকে ভালো কিছু অফার করতে হবে, কারণ দিস ইজ অ্যান ওপেন কম্পিটিশন যেখানে ফরেন ইনভেস্টররা সবচেয়ে ভালো প্রোটেকশন সবচেয়ে ভালো ইনসেন্টিভ পাবে অবভিয়াসলি তারা সেখানে যাবে, সেটা একটা বিষয়। বাট সেইটা করতে যে একটা জিনিস অবশ্যই মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে এই ধরনের ক্রাইসিস পিরিয়ডে এবং বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যারা এফডিআই আনার জন্য কি থাকে দে অলসো নিড টু বি ভেরি কশাস যে আমাদেরকে অবশ্যই আমাদের পলিসি মেকারকে এবং আমাদের বিশেষ করে আমাদের গভর্নমেন্টকে সেই ব্যাপারে সম্পূর্ণ সজাগ থাকতে হবে যে ফরেন ইনভেস্টররা অবশ্যই আমাদের দেশে আসবে বিজনেস করতে, যত ধরনের ইনসেন্টিভ দেওয়া এবং সেখানে বিভিন্ন যে পদক্ষেপগুলো আছে সেটা মিস্টার মন্ডল আমার থেকে আরো ভালো বলতে পারবেন যে গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে।
কিন্তু সেইটা করতে যে যেন আমাদের সেটা আমাদের একটা চোখ কান খোলা রাখতে হবে সরকারকে, যে সেইটা সুযোগ নিয়ে যেন কোনো ফরেন ইনভেস্টর এমন কোনো কিছু না করে যেইটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল ইন্টারেস্ট এবং পাবলিক ইন্টারেস্টকে কোনোভাবে পূর্ণ করতে পারে। কাজে এটা একটা বিষয়। কারণ আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই তাহলে পরে দেখি যে ইন্ডিয়াতে কিন্তু যখন ফরেন ইনভেস্টর ইনভেস্টমেন্ট করতে আসে, তাদের প্রত্যেকটা ফরেন ইনভেস্টরকে irrespective of their size and nature of business একটা স্ক্রিনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, and which is quite a strict screening process। এবং সেই জন্য দেখা যাচ্ছে যে এই স্ক্রিনিং প্রসেসটা আই এম প্রিটি শিওর বিডাতেও এই ধরনের স্ক্রিনিং প্রসেস আছে। সেইখানে যেমন আমরা ফরেন ইনভেস্টরদের একটা প্রোটেকশন দেওয়ার একটা ব্যাপার আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের সরকারের রেগুলেটরি মেজার্স এর ক্ষেত্রে সেখানে যথেষ্ট স্পেস আছে কিনা সেই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ এই যে ক্রাইসিস যেটা হচ্ছে কোভিড-19 এর ফলে, এটা খুব সহজে এটা শেষ হয়ে যাবে না। এটার একটা কনসিকুয়েন্স আগামী 2-3 বছর থাকবে, এবং 2-3 বছর যখন এটা কনসিকুয়েন্স থাকবে, ওয়ান্স দিস হ্যাজ বিন ওভার, এবং আমরা আশা রাখতে পারি 2021-এর শুরুর দিক থেকে হয়তো নতুন করে সবকিছু শুরু হবে। কিন্তু তারপরেও সরকারকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে একটা দেশের ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে ফরেন ইনভেস্টররা যারা আসবে তাদেরকে দরকার হলে জাতীয় স্বার্থে রেগুলেট করার মতো যথেষ্ট স্পেস সরকারের হাতে আছে কিনা সেইটা সবসময় মাথায় রেখে এই ফরেন ইনভেস্টরদেরকে আসতে দিতে হবে, অ্যালাউ করতে হবে, সেটা একটা বিষয়। আরেকটা যেটা হতে পারে যে প্রায় 2.5 মাসের মতো বিভিন্ন ফ্যাক্টরিজ বন্ধ ছিল, এবং তার একটা বড় প্রভাব আমরা RMG সেক্টরে দেখবো, যেখানে which is completely quite already hampered। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমনও হতে পারে যে প্রচুর কোম্পানি হয়তো ব্যাংকরাপসির দিকে যাচ্ছে বা খুবই খারাপ অবস্থা যাচ্ছে, এবং সেই সুযোগটা নিয়ে এমন হতে পারে যে ফরেন ইনভেস্টররা আসছে এখানে যে এই কোম্পানিগুলোকে টেক ওভার করার জন্য বা মার্জ করার জন্য। কাজে এই টেক ওভার প্রসেসেও যাতে এমন কিছু না হয় যে যেটা একটা আনফেয়ার ভ্যালুয়েশনে একটা কোম্পানিকে, ফরেন কোম্পানি বা ফরেন ইনভেস্টর এসে টেক ওভার করছে, সেই জিনিসটা আমার মনে হয় যে পলিসি মেকিং এর ক্ষেত্রে গভর্নমেন্টকে মাথায় রাখতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বোধহয় তোমার প্রশ্ন ছিল যে কি করা যেতে পারে। কি করা যেতে পারে এর ক্ষেত্রে অলরেডি মিস্টার মন্ডল অলরেডি একটা জিনিস হাইলাইট করেছেন, যে ওয়ান স্টপ সার্ভিস যেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিয়েতনাম বা মায়ানমার আসলে খুব ভালো সাফল্য দেখিয়েছে, এন্ড আই এম সো গ্ল্যাড টু নো যে বাংলাদেশও এটা চালু করেছে, এবং জাস্ট আমি যেটা জানতে পারলাম যে ফেব্রুয়ারি মার্চে সেটা চালু করেছে। কাজে এইটার ফলাফলটা কি সেটা দেখতেও আমাদের একটু সময় লাগবে। কিন্তু আমি মনে করি এই জিনিসটা যত বেশি এফিশিয়েন্টলি করা যাবে, আমরা ফরেন ইনভেস্টরদেরকে ততই আমাদের এখানে এসে ব্যবসা বাণিজ্য করার জন্য তত ভালো করে আরো বেশি অ্যাট্রাক্ট করতে পারবো। কাজে যে জিনিসটা বললাম যে একটা হচ্ছে যে এই পুরো ফরেন ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করতে হলে অবভিয়াসলি উই হ্যাভ টু অফার সামথিং বেটার দ্যান আওয়ার কম্পিটিটরস, এবং সেক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস যে সেটা একটা ইস্যু আছে। আমাদের ইনভেস্টর ফ্রেন্ডলি ল তৈরি করতে হবে, এবং পুরো প্রসেসে ইনভেস্টররা যাতে করে খুব মানে খুব সহজভাবেই তারা তাদের ব্যবসা বাণিজ্যটা শুরু করতে পারে, সেটা একটা বিষয়। এবং সেইখানে তাদেরকে যা যা প্রোটেকশন দেওয়া দরকার, যত ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া দরকার, সেই জন্য আমরা দেখেছি যে গভর্নমেন্ট অলরেডি মোর দ্যান 100 ইকোনমিক জোন তৈরি করেছে, ডেডিকেটেড ইকোনমিক জোন ফর পার্টিকুলার কান্ট্রিজ, রাইট? সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিশেষ করে তোমার প্রশ্ন যেটা ছিল যে চাইনিজ ইনভেস্টরদের জন্য কি করতে পারে, আমরা অলরেডি ইতিমধ্যে দেখেছি যে ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া কিন্তু অলরেডি তারা জমি চাইনিজ ইনভেস্টরদের জন্য আলাদা করে সেটা ডেডিকেটেডলি সেভাবে দিয়ে দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা আমি বারবারই বলার চেষ্টা করি যে আমাদের মতো দেশগুলোকে ভেরি কশাসলি ফরেন ইনভেস্টরদেরকে ঢুকতে দিতে হবে, এবং সেজন্য দেয়ার হ্যাজ টু বি আ রাইট ব্যালেন্স between the protection of foreign investors and also যে এটা যাতে কোনোভাবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বা পাবলিক ইন্টারেস্ট এই জিনিসগুলোকে হ্যাম্পার না করে। কারণ আমাদের ফরেন ইনভেস্টররা যে খাতগুলোতে ইনভেস্ট করে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে publicly utility services, যেমন ইলেকট্রিসিটি, and also at the same time আমাদের যেমন ন্যাচারাল রিসোর্সেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে। কাজে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে স্ক্রিনিং প্রসেসটা আরো বেশি কেয়ারফুল হতে হবে, বিকজ আমরা যদি ইভেন ইন্ডিয়া উন্নত দেশগুলোর
দিকে তাকাই, ইউরোপিয়ান ইউনিয়নে একটা গাইডলাইন আছে, অস্ট্রেলিয়াতেও আছে, ইভেন ইউকে তেও আছে, যে কোনো ফরেন ইনভেস্টর আসলে পরে সেটা একটা খুব স্ট্রিংজেন্ট একটা স্ক্রিনিং প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু সেটা যেতে হয়। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের এই স্পেশালি আফটার পোস্ট কোভিড সিচুয়েশন, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আমার মনে হয় যে সেইটা খুব কশাসলি মাথায় রেখে যে ফরেন ইনভেস্টরদেরকে আমরা অবশ্যই অ্যালাউ করবো, তাদেরকে যত ধরনের ইনসেন্টিভ দেওয়া দরকার ইন টার্মস অফ লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অল আদার ইনসেন্টিভস লাইক ট্যাক্স এক্সাম্পশন এবং আদার যত ধরনের ইনসেন্টিভ দেওয়া দরকার, বাট অফ দ্য সেম টাইম ভেরি কেয়ারফুলি যে সেইখানে যাতে আমাদের policy making space, regulatory space এবং very importantly আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এন্ড পাবলিক ইন্টারেস্ট যেটা আছে সেইটা যেন একটা ব্যালেন্স, স্ট্রাইক ব্যালেন্স থাকে, সেই জিনিসটা গভর্নমেন্টকে মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব ইনফরমেটিভ ছিল আপনার বক্তব্য। তো ম্যাডাম আরেকটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনি আইন অঙ্গন থেকে এসেছেন, তো আমাদের দেশের যে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন আইনটা আছে, হ্যাঁ, যে ল গুলো রেগুলেট করছে ফরেন ইনভেস্টমেন্ট, সেই আইন সম্পর্কে যদি একটু একটা ধারণা দিতেন, এবং এই আইনটাকে আপনি কতটুকু ইনভেস্টার ফ্রেন্ডলি মনে করেন, যে আপনি মানে আমাদের দেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করানোর জন্য, ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করানোর জন্য কতটুকু কার্যকর মনে করেন আপনি? থ্যাংক ইউ। বাংলাদেশের ফরেন ইনভেস্টর প্রোটেকশন অ্যান্ড প্রমোশন অ্যাক্ট যেটা 1980 একটা আইন, সো সেই দিক থেকে বিবেচনা করলে অবভিয়াসলি 1980 থেকে 2020 প্রায় 40 বছর, এবং 40 বছরের মধ্যে আইনটা কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি। কাজে আমি মনে করি যে এটা পুরাটা একটা রিভাইজ করা এসেছে, কারণ 1980 সালে যখন আইনটা প্রণয়ন করা হয় সেখানে অনেকগুলো সেক্টর ছিল না, যেটা অবভিয়াসলি যেখানে এখন বাংলাদেশ অপার সম্ভাবনা আছে, লাইক দ্য আইসিটি সেক্টর। যে এই যে নতুন নতুন খাতগুলা এসছে বাংলাদেশে, যেখানে বিনিয়োগের ফরেন ইনভেস্টরদের বিনিয়োগ করার সুযোগ আছে, সেগুলোকে অ্যাড্রেস করে আমার মনে হয় আইনটাকে আরো যুগোপযোগী করার একটা বিষয় আছে, সেটা একটা বিষয়। এবং আমি মনে করি সেক্টর স্পেসিফিক কোনো ল যদি তৈরি করা হয় বাংলাদেশে, সেটা একটা মানে দ্যাট উইল গিভ অলসো কাইন্ড অফ এক্সট্রা প্রোটেকশন ফর দ্য ফরেন ইনভেস্টার্স। বাট যদি আমি বলি যে ওভারঅল বাংলাদেশের লিগ্যাল রেজিম ইন টার্মস অফ ফরেন ইনভেস্টরদের জন্য আসলে কতখানি ফ্রেন্ডলি, আমি বলবো এটা আসলে ফরেন ইনভেস্টরদের জন্য অতিরিক্ত বেশি ফ্রেন্ডলি। এবং আমি এটা বলছি এই কারণে যে বাংলাদেশের বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি বা দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি যেটাকে আমরা বলি বাংলায় যদি বলি, সেইগুলা প্রায় 29টার মতো বাংলাদেশ সাইন করেছে, এবং সেইখানে যেভাবে করে ফরেন ইনভেস্টরদের যে প্রোটেকশন গুলো দেওয়া হচ্ছে সেটা মোর অর লেস পিকচার অফ যে কোনো উন্নয়নশীল দেশগুলার একটা যে বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি রেজিম, সেটারই একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই, which is more focused on foreign investors, যে ফরেন ইনভেস্টার্সরা এখানে আসলে খুব ভালো মতোই প্রোটেক্টেড। এবং সেই জন্য আমি সব জায়গাতে বারবার এটাই বলার চেষ্টা করি যে এই বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট গুলো যখন বাংলাদেশ সাইন করে, তখন কিন্তু আসলে বাংলাদেশের ফরেন ইনভেস্টরদের নিয়ে ডিল করার অভিজ্ঞতা খুব একটা ছিল না, এক নম্বর বিষয়। এবং একটা আন্তর্জাতিক চুক্তি যখন সাইন করা হয়, সেখানে ড্রাফটিং এ কি করে কোন ফেজেস গুলা ঢুকাতে হবে, কি করে একটা ট্রিটি মোর ব্যালেন্স ট্রিটি হবে, সেই জিনিসগুলার ক্ষেত্রে আমাদের যারা ড্রাফটার, যারা সেই পজিশনস গুলোতে ছিলেন, অবশ্যই তাদের একটা অনভিজ্ঞতার একটা বিষয় ছিল। সুতরাং দেখা গিয়েছে যে ফরেন ইনভেস্টররা বা সেই দেশের যে গভর্নমেন্টরা আছে, তারা যখন আমাদের সাথে এই দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তিগুলা করছে, সেখানে বাংলাদেশের বার্গেনিং পাওয়ার বা নেগোসিয়েটিং পাওয়ার আসলে সেগুলো খুব কম ছিল। কিন্তু এখন আমরা যে পর্যায়ে আছি, কারণ আমি 2018 সালে আনটাইডের যে রিপোর্ট সেটা দেখলাম, সেখানে ইট ওয়াজ almost 68% boost of foreign direct investment coming in Bangladesh, মানে আগের বছরের সাথে তুলনা করলে অলমোস্ট 68% বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই বাংলাদেশে এসেছে। কাজে এই যে ফ্লো যেটা হয়েছে বাংলাদেশে গত 3-4 বছরে, এবং সেটা যদি আমরা লাস্ট 10 বছরে দেখি, যে বর্তমান সরকারের একটা টপ প্রায়োরিটি হচ্ছে তোমার ফরেন ইনভেস্টরদের কিভাবে অ্যাট্রাক্ট করা যায়, এবং এই ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য গভর্নমেন্ট হ্যাজ রিপিটেডলি শোন it's a very strong
পলিটিক্যাল উইল অ্যান্ড ডিটারমিনেশন, এবং সেইটারই একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই অন দ্য ফ্লো অফ দিস FDIs ইন বাংলাদেশ ওভার লাস্ট 3-4 ইয়ার্স। কাজে এই যে FDI গুলো আসছে, এই FDI গুলো আসার ফলে যত FDI আসবে তত বেশি there will be different kind of problems, এবং তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে ফরেন ইনভেস্টরদের সাথে বাংলাদেশের ডিসপিউটটা কিরকম হবে। কিছুদিন আগে আমি আরেকটা ডিসকাশনে বলছিলাম যে ইক্সিট কনভেনশন বাংলাদেশ সাইন করেছে, which is also a good incentive for the foreign investor, যে আমরা যদি ইভেন ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, ইন্ডিয়া আসলে অ্যাকচুয়ালি ইক্সিট সাইন করেনি, কাজে ইন্ডিয়ার ফরেন ইনভেস্টর যদি কোনো ডিসপিউটে যায় তাহলে পরে কিন্তু তাদের জন্য এক্সিট ফোরাম ওপেন নেই, যেখানে আমাদের সেটা আছে। কাজে এটা অবভিয়াসলি বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট, বাট অলসো এট দ্য সেম টাইম বাংলাদেশের এক্সিটের অভিজ্ঞতা যদি আমরা দেখি তাহলে পরে আমরা দেখবো যে বাংলাদেশ এই পর্যন্ত যেই 3টা মামলার রায় দিয়েছে এক্সিটে, তার মধ্যে বাংলাদেশ 2টাতেই হেরেছে, খুব বাজেভাবেই হেরেছে, এবং খুব রিসেন্ট যে নাইকো মামলার একটা অ্যাওয়ার্ড দিল, অ্যাওয়ার্ড অন কম্পেনসেশন, এইটা বাদ দিয়ে অন্য যে আগের যে অ্যাওয়ার্ড গুলো এই পার্টিকুলার মামলায় উইচ ইজ স্টিল গোয়িং অন, সেইগুলো কিন্তু বাংলাদেশের ফেভারে যায়নি। এবং এটা হচ্ছে আমাদের গত প্রায় 15 বছরের অভিজ্ঞতা। বাট যেই পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট গত 3-4 বছরে বাংলাদেশে আসছে, ইটস মোর লাইকলি যে আগামী 3-4 বছরের মধ্যে, এবং বিশেষ করে আফটার দিস পোস্ট প্যান্ডেমিক ইজ ওভার, দেয়ার উইল বি আ রাইজ অফ মোর ফরেন ইনভেস্টর স্টেট ডিসপিউটস, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কতখানি প্রস্তুত সেটা একটা বিষয় আছে, কারণ এখানে বাংলাদেশের অভিজ্ঞতার অবশ্যই অর্জন করতে হবে, এবং সেটার জন্য অবশ্যই সেই আইনগুলোও যাতে আমাদের ফেভারে যায় সেটাও একটা জিনিস মাথায় রাখতে হবে। কাজে পুরো বাংলাদেশের বায়োলেটারাল ইনভেস্টমেন্ট ফ্রি রিজিম যেটা আছে সেইটাও আরেকবার রিভাইজ করার একটা বিষয় আছে, যে এটা আসলে আমাদের দেশের স্বার্থের জন্য, বা আমরা সেখানে এই ধরনের একটা ফরেন ইনভেস্টরের সাথে ডিসপিউট অ্যারেস্ট করলে পরে আমরা সেখানে আসলে কি ভাবে বার্গেইন করতে পারছি সেটা একটা বিষয়। এবং স্পেশালি আন্ডার দিস পার্টিকুলার সিচুয়েশন, একটা প্যান্ডেমিক শেষ হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি ইট উইল টেক আপ টাইম টু ওই স্বাভাবিক অবস্থায়, অর্থনৈতিক অবস্থা স্বাভাবিকভাবে ফেরত আসার একটা সময় লাগবে, এবং এই সময়টা কিন্তু ইটস আ কাইন্ড অফ আ ট্রানজিটরি পিরিয়ড। কাজে একটা ট্রানজিটরি পিরিয়ডে গভর্নমেন্টকে বিভিন্ন ধরনের চেঞ্জেস আনতে হতে পারে, যেটা হয়তো সবসময় ফরেন ইনভেস্টরদের পক্ষে যাবে না। যেমন রেগুলেটরি চেঞ্জেস আনা হতে পারে, এই ক্রাইসিস সিচুয়েশনটাকে ট্যাকল করতে হলে এনভায়রনমেন্ট, পাবলিক হেলথ, বিকজ পাবলিক হেলথ উইল বি আ বিগ ইস্যু আফটার ওয়ান্স দিস প্যান্ডেমিক is over. So এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে যে গভর্নমেন্টকে অবভিয়াসলি প্রথম কথা হচ্ছে আমার ন্যাশনাল ইন্টারেস্টকে মাথায় রাখতে হবে, এবং সেটা করতে যে যদি আমি কোনো রেগুলেটরি চেঞ্জ আনি বা এমন কোনো কিছু উদ্যোগ নেই যেখানে ফরেন ইনভেস্টর মনে করছে দ্যাট দিস ইজ সামথিং আমার ফরেন ইনভেস্টর যে প্রোটেকশন ছিল সেটা ভায়োলেটেড হচ্ছে, দেন অবভিয়াসলি দ্য ফরেন ইনভেস্টর উইল জাস্ট গো ফর এন ইনভেস্টমেন্ট ডিসপিউট। এবং সেইটা যদি আমরা মানে সেই জায়গাটাতে যেটা বললাম যে একটা রাইট ব্যালেন্স থাকতে হবে, এবং সেই জন্য বাংলাদেশকে obviously this is should be a top priority of the government, যে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করব, বা সেইটা করতে যে আমাদের হাতে যেন সেখানে বার্গেইন করার যথেষ্ট কার্ড থাকে, এবং সেইটাকে কন্ট্রোল করার মতো যথেষ্ট মেকানিজম হাতে রেখে পরে আমরা ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করি বা ফরেন ইনভেস্টরদের আসতে দিই, সেই জিনিসটা আমি সবসময় এমফাসিস করতে চাই, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন নেক্সট 2-3 ইয়ার্স। বিকজ যতক্ষণ পর্যন্ত আমরা ফরেন ইনভেস্টরদের যদি একদম পুরো মানে একদম ছেড়ে দিয়ে দেই, দেন অবভিয়াসলি আমাদের ইতিহাস বলে যে ফরেন ইনভেস্টররা বা মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু their first agenda will be to do বিজনেস, এবং সেটা এক্সপ্লয়টেশনের মধ্যে হোক বা যেভাবেই হোক তারা বিজনেস করবে। বাট সেইটা করতে যে যেন আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কোনো রকমই সেখানে কম্প্রোমাইজ না হয়, সেই একটা জিনিস গভর্নমেন্টকে এবং পলিসি মেকারকে এটা মাথায় রাখতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। মিস্টার নাভাস চন্দ্র মন্ডল, আপনার কাছে আমি শেষ প্রশ্নটা করতে চাই যে বিশেষজ্ঞরা একটা মতামত দিচ্ছেন, আমি বিভিন্ন রিপোর্ট থেকে দেখলাম যে যেখানে বলছে যে সরকার থেকে তো আমরা বিভিন্ন ইনসেনটিভের কথা জানতে পারি, ফরেন, যেটা ম্যাডাম রুমানা ম্যাডাম অলরেডি বললেন যে আমরা অনেক ধরনের ইনসেনটিভ দেওয়া হচ্ছে ফরেন ইনভেস্টরদের, কিন্তু তারপরও তাদের একটা বিশাল কমপ্লেইন থেকে যাচ্ছে যে তারা মানসম্মত সার্ভিস পাচ্ছেন না যখন তারা ইনভেস্ট করতে আসছেন, তারা যখন বাংলাদেশের এই রেগুলেটরি বডি যারা আছেন তাদেরকে মিট করছেন, তারা মানসম্মত সার্ভিস পাচ্ছেন, এবং সেখানে তারা তুলনা করছেন ভিয়েতনামের সাথে, যেখানে ওয়ান স্টপ সার্ভিসকে বলা হয় যে 5 তারকা হোটেলের সার্ভিসের মতো, এবং মিয়ানমারের কথা বলছেন যে মিয়ানমারের সার্ভিসও ভালো।
তো আপনি কি মনে করেন যে এই সার্ভিসটাকে আর একটু বেটার করার জন্য আসলে আমাদের সমস্যাটা কোথায়, বা আর একটু বেটার করার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত আমি প্রফেসর রুমানাকে ধন্যবাদ জানাবো। তিনি ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশন সহ বৈশ্বিক যে পরিস্থিতি এটি তুলে ধরেছেন বাংলাদেশের বিভিন্ন আইনের তুলনা সহ, স্যার এবং খুব একটু যদি চমৎকার ভাবে ক্যামেরাটা নিচে তিনি এটা তুলে আসতেন, ধরেছেন। এই আপনাকে জন্য পুরো তাকে দেখা অনেক যাচ্ছে না। অনেক ধন্যবাদ জানাই। আর এখন যে প্রশ্নটি আপনি করলেন এটা অত্যন্ত চমৎকার প্রশ্ন। এই প্রশ্নের কিছুটা অংশ আমার প্রথম যে একটু উত্তরটা ক্যামেরাটা সেখানে নিচে থেকে নামলে গেছে। দেখা যাচ্ছে না ঠিক মতো। জি, এখন দেখা যাচ্ছে। এখন ঠিক আছে? জি জি। সেটি হলো যে ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার আহ, এদের যে সুযোগটি আছে, বিশেষত অনলাইন ওএসএস অন স্টপ সার্ভিসের ক্ষেত্রে আমরা কিন্তু এই দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছি। তো যেটি উন্নয়নের ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু অন্যান্য সেবা এটি দেওয়ার ক্ষেত্রে আমাদের মানসিকতার কিন্তু অভাব নেই। এছাড়া আমরা এই সার্ভিসগুলো অনলাইনে দেওয়ার জন্য যে টাইম লাইন করেছি, এই টাইম লাইনের ভিতরে কিন্তু আমরা এটা সম্পাদন করব বলে আমরা স্থির করেছি। অর্থাৎ 2020 সালের মধ্যে যদি ওএসএস কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা তাদের থেকে কোনো অংশে খারাপ সার্ভিস দেব না। যেমন ধরুন আংটাডের যে বিষয়টি রুমানা প্রফেসর বলেছেন, যে আংটাড এর যে রিপোর্ট 2018 সালে আমরা 68% বিনিয়োগ বেশি পেয়েছি পূর্ববর্তী বছরের তুলনায়। একই রিপোর্টে কিন্তু এটাও বলা হয়েছে বিশ্বের 20টি যারা বিভিন্ন পলিসি রিফর্ম করেছে, সে 20টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সুতরাং পলিসি রিফর্মস এর ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে নেই। আমরা বিশ্বের 20টি দেশের মধ্যে আমাদের অবস্থান আছে, আমরা কাজ করছি। পক্ষান্তরে অন্যান্য দেশ ইতিমধ্যে তাদের ইনসেন্টিভ প্যাকেজ যেটা ঘোষণা করেছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, সবাই কিন্তু তাদের ইনসেন্টিভ ঘোষণা করেছে দেশের স্ট্র্যাটেজিকে বিবেচনা করে। তেমনি ভাবে বাংলাদেশ যে এই বিষয়গুলো ভাবছে না তা কিন্তু নয়, বাংলাদেশও ভাবছে, এবং সবাই কিন্তু চায়নাকে কেন্দ্র করে এই সকল সিদ্ধান্তগুলো নিয়েছে। এখন চায়না কেন? চায়নার দুটি প্রেক্ষিত। কোভিড-19 এর প্রেক্ষিতে চায়নার দুটি বিশেষ প্রেক্ষিত তৈরি হয়েছে। একটা হচ্ছে সাপ্লাই চেইন ডিসরাপশন, এটি একটা প্রেক্ষাপট। দ্বিতীয়টি হলো ইউএস এর সঙ্গে তাদের যে ট্রেড ওয়ার, এই ট্রেড ওয়ারের কারণে গত বছর আপনি জানেন যে ইউএসএ গভর্নমেন্ট 3805টি বিভিন্ন ক্যাটাগরির যে পণ্য যেটা চায়না থেকে উৎপাদন শুনতে পাওয়া যাচ্ছে না। ট্যারিফ বসিয়েছে। ফলশ্রুতিতে ওই সকল পণ্য যারা উৎপাদন করে